বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে উখিয়া ক্যাম্প পরিদর্শন, দ্রুত প্রত্যাবর্তনের দাবি রোহিঙ্গাদের। পিলখানা হত্যার বিস্ফোরক মামলায় আজ ৩০০ আসামির জামিন নিয়ে আদেশ আজ। কেরানীগঞ্জে অস্থায়ী কারাগারের সামনে অপেক্ষায় স্বজনরা। সময় বাড়িয়েও সাগরের জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোম্পানির সাড়া মেলেনি। বাপেক্সকেই মজুদ জানতে জরিপ চালানোর পরামর্শ। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ তিনগুণ খরচ যাবে। এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। লিবিয়া থেকে দেশে ফিরল পাচারের শিকার ১৭৬ প্রবাসী। বন্দিশালায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ। 90% মানুষের শরীরে মনে করুন পছন্দ হয়ে গেছে। এখনো জেলের মধ্যে প্রায় 1000-এর উপরে লোক ভাই অনাহারে পস্তাছে। এবং লক্ষণ না থাকায় ৮০% কিডনি বিকলের পর জানতে পারেন রোগী। ঘরে বসেই ডায়ালাইসিস হলে স্বাভাবিক জীবন সম্ভব, মত বিশেষজ্ঞদের। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। বিকেলে ঢাকায় আসার পর কাল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ক্যাম্প পরিদর্শন ও একাধিক বৈঠক শেষে রোহিঙ্গাদের সাথে নিয়ে ইফতার ও মতবিনিময় করবেন তারা। এই সফরকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা এবং বর্তমানে খাদ্য সহায়তা স্বাভাবিক রাখা সহ নানা দাবি জানাবেন রোহিঙ্গা নেতারা। মনতোষ বেদজ্ঞ জানাবেন বাকিটা। উখিয়া ও টেকনাফে ৩৩টি আশ্রয় শিবিরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। ২০১৭ সালে ব্যাপক অনুপ্রবেশের পর ৮ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক মাসে রাখাইন থেকে পালিয়ে এসেছে আরও ৬০,০০০-এরও বেশি রোহিঙ্গা। এদিকে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা $12.৫ থেকে কমিয়ে $6 নিয়ে আসার ঘোষণায় উদ্বেগে রোহিঙ্গারা। তহবিল সংকটে শিশু শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, স্বাস্থ্যসেবা থেকে রোহিঙ্গাদের বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী শুক্রবার উখিয়ায় আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাদের এই সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি আসবে বলে মনে করছেন কমিউনিটির নেতারা। দেশত যাইতে হয়েছে কিন্তু আজ জেলে খালিয়া ধরাই দিয়ে এটা আর কান আমার সেফ নাই। আর রেসপন্সিবিলিটি হল যে ইউএন, তো ইউএনএ আর কানত যদি সে রোহিঙ্গা কান আর টুপি দিছে জুঙ্গরে আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব। সফরটিকে ঐতিহাসিক মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এর মাধ্যমে রোহিঙ্গাদের সঙ্গে যে বিশ্ব সম্প্রদায়ের পাশে আছে এবং বাংলাদেশে তাদের পাশে রয়েছে, এই আস্থা রোহিঙ্গাদের মধ্যে তৈরি হবে। আমাদের দুইটাই প্রত্যাশা, একটা হচ্ছে ভলান্টিয়ারি রিপার্টিশনটা যাতে দ্রুত গতিতে হয়, পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায় চলে যায়। বাংলাদেশের সরকার প্রধান এবং জাতিসংঘের প্রধান একসাথে লাখো রোহিঙ্গার সাথে ইফতারের মাধ্যমে রোহিঙ্গাদের মনেও এই কনফিডেন্স তৈরি হবে যে তাদের পাশে বাংলাদেশ সারা বিশ্ব সম্প্রদায় রয়েছে। পরিদর্শনের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন তারা। এরপর ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। তাই কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর থেকে ক্যাম্প পর্যন্ত এবং আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আমাদের ১২০০ ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট থাকবেন। এখানে সাদা পোশাকে ট্রাফিক, স্ট্রাইকিং, মোবাইল পার্টি, পিকেট, কয়েকটি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এর আগে ২০১৮ সালের ২ জুলাই নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে উখিয়া ক্যাম্পে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এখন কক্সবাজার। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় প্রায় ৩০০ আসামির জামিন নিয়ে আদেশ বিকেলে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেরানীগঞ্জ কারাগারে অস্থায়ী আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আপনার কাছে জানতে চাই, এই মামলায় কতজন সাক্ষ্য দিয়েছেন এখন পর্যন্ত, আর স্বজনরাই বা কি প্রত্যাশা করছেন, কি তথ্য আছে আপনার কাছে শেষ পর্যন্ত?
অনেক প্রথমে বলে রাখি আলোচিত এই মামলায় এখন পর্যন্ত 287 জন সাক্ষ্য দিয়েছেন, যার মধ্য থেকে প্রায় 1300 সাক্ষী রয়েছে। আর এই মামলায় আজকে এখানে জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছিল এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে যে অস্থায়ী আদালতে, সেই জামিন শুনানি শেষ হয়েছে এবং আজকে একজন সাক্ষী দিয়েছেন এবং এই বিষয়ে জামিনের আদেশটি আজকে বিকেলে দিবেন বলে জানিয়েছেন বিচারক। এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন এই মামলায় আজকে প্রায় 400 জনেরও বেশি জামিনের আবেদন করেছেন। অনেকে যাবজ্জীবন প্রাপ্ত আছেন, বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন, তাদের জামিন চেয়ে যারা জামিন প্রত্যাশী তারা আবেদন করেছেন এবং বলেছেন আজকে বিকেলে একটা আদেশ হবেন। এবং এখানে আসামিপক্ষের আইনজীবীরা কথা বলেছেন, তারা তো মূলত সবসময় বলে থাকেন যে বলেছেন যে এই মামলায় যারা নির্দোষ রয়েছেন, যারা এই যে বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন 10 বছর, 5 বছর, 4 বছর, তারা এখন মুক্তির জামিনের অপেক্ষায় রয়েছেন, কারণ শুধুমাত্র জামিনটা পাচ্ছেন না বিস্ফোরক আইনের মামলায় তাদের নাম থাকার কারণে। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে আজকের এই মামলায় যিনি সাক্ষী দিয়েছেন, একজন সাক্ষী দিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত সাইদ খান নামে, তিনি কয়েকজনের নাম বলেছেন। এখানে 17 জনেরও বেশি আসামির নাম তিনি আদালতের কাছে বলেছেন তার সাক্ষ্য গ্রহণ। এবং আসামিপক্ষের আইনজীবীরাও তাকে জেরা করেছেন। এর আগেও তিনি এই মামলায় যিনি আজকে সাক্ষী দিয়েছেন তিনি হত্যা মামলাও সাক্ষী দিয়েছিলেন, অর্থাৎ তিনি 2 মামলারই সাক্ষী। এবং এই মামলা এখন পর্যন্ত যেহেতু 287 জন সাক্ষী দিয়েছেন, এই মামলাটি এখনও সাক্ষ্য গ্রহণ পর্যন্তই রয়েছে। এর আগে দেখেছি যে হত্যা মামলায় খালাস পাওয়ার পর বিচারিক আদালত থেকে যারা খালাস পেয়েছিলেন, হাইকোর্ট থেকে যারা খালাস পেয়েছিলেন, তাদের মধ্য থেকে 178 জনকে জামিন দিয়েছিলেন, জামিনের পর তারা মুক্তি পেয়েছিলেন। এরপরে আরও 2টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। গত 10 ফেব্রুয়ারি এই শুনানি অনুষ্ঠিত হয়েছিল, সেদিনও জামিনের শুনানি অনুষ্ঠিত হয়েছিল, তবে সেদিনও আদেশ পরে দিবেন এবং সেই আদেশটি আজকে হওয়ার কথা ছিল, সেটি আজকে বিকালে অনুষ্ঠিত আদেশটি দিবেন বলে জানিয়েছেন বিচারক। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরের অস্থায়ী আদালত থেকে সবশেষ খবর। বিডিআর বিদ্রোহের সেই সময়কে যে হত্যাকাণ্ডের মামলা, সেই বিস্ফোরক মামলার আজকে জামিন শুনানি রয়েছে, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাব্বি হোসেন। 3 মাস সময় বাড়িয়েও সাগরে গ্যাস অনুসন্ধানে আগ্রহী হয়নি আন্তর্জাতিক তেল গ্যাস অনুসন্ধানকারী কোনো কোম্পানি। অনাগ্রহের বিষয়ে মতামত পেলে দরপত্রের মডেল সংস্কার করার কথা জানিয়েছে পেট্রোবাংলার। আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে সাগরের ভিন্ন ভিন্ন ব্লকে আলাদা পিএসসি মডেল তৈরির পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন বাপেক্সের মাধ্যমে ত্রিমাত্রিক জরিপ চালিয়ে মজুদ গ্যাসের পরিমাণ জানা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। সাগরের গ্যাস অনুসন্ধানে গত বছর 7টি আন্তর্জাতিক কোম্পানি পেট্রোবাংলার দরপত্র কিনলেও শেষ পর্যন্ত কেউই অনুসন্ধানে নামেনি। 3 মাস সময় বাড়ালেও দরপত্র কেনেনি নতুন কোনো কোম্পানিও। 2012 ও 14 সালে ভারত মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হলেও গ্যাস উত্তোলনে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি প্রতিবেশী দেশগুলো। যদিও 2016 সালের দরপত্র আহ্বানে সাড়া না পেয়ে 2019-এ নতুন পিএসসি তৈরি করে পেট্রোবাংলা, যা চূড়ান্ত হয় 2023-এ। এ মডেলে সাগরের সম্ভাবনাময় 26টি ব্লক তুলে ধরলেও সাড়া মেলেনি অনুসন্ধানে। পেট্রোবাংলা বলছে সবশেষ গত বছর মার্চ থেকে সেপ্টেম্বরের দরপত্রে গভীর সমুদ্রে 15টি ও অগভীরে 9টি ব্লকে দরপত্র আহ্বান করা হয়েছিল। আগ্রহ দেখানো যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফ্রান্স, জাপান, চীন, সিঙ্গাপুর ও ভারতের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে বহুমাত্রিক জরিপের তথ্য কেনে শেভরন, এক্সজন মোবিল, ইনপেক্স, সিনুক ও জোগম্যাক। তবে কেন কোম্পানিগুলো অনুসন্ধানে আসেনি তা জানতে চিঠি দিয়েছে পেট্রোবাংলা। তাদের মতামতের ভিত্তিতে সংশোধন হবে পিএসসি মডেল। চিঠি পাঠিয়েছি যে আপনাদের মতামতটা দেন যে কেন ড্রপ করেন নাই, আমাদের টেন্ডারের কন্ডিশনসগুলো আপনাদের কোনো ডিফিকাল্টিজ আছে কি না বা কোনো কন্ডিশনস অতিরিক্ত যোগ করতে হবে কি না। তাদের মতামতটা পেলে আমরা যদি আমাদের দেশের জন্য উপকারী হয় আমরা আরেকবার টেন্ডারে যেতে চাই। বাংলাদেশের ভূতত্ত্ব জরিপের তথ্যমূল্য 5 থেকে 6 কোটি টাকারও বেশি। কতটুকু এলাকা জুড়ে কি পরিমাণ গ্যাস মজুদ আছে এবং তার পেছনে বিনিয়োগ লাভজনক হবে কিনা তার নির্দিষ্ট পরিসংখ্যানের ওপর ভিত্তি করে গ্যাস অনুসন্ধানে আগ্রহী হয় আন্তর্জাতিক কোম্পানিগুলো। ভাবতে হয় লভ্যাংশ ও অংশীদারিত্ব নিয়ে। কিন্তু পর্যাপ্ত তথ্য না থাকলে এত মূল্যে আন্তর্জাতিক কোম্পানিগুলো দরপত্র কেনায় আগ্রহী হয় না বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ 3 গুণ খরচ যাবে। ওখানে পাইপলাইন করাও সম্ভব না, ট্রান্সপোর্টেশন খরচ। পিএসসিকে 2 ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে ডিপ সির জন্য পিএসসি, ওটার জন্য একটা, এবং শ্যালো সির জন্য পিএসসি। একটা ডেটা সেট 6 কোটি টাকা করছে, কিন্তু তারা তো এই ডেটা কিনে করবে না,
আইওসিগুলোতে আসবে না, এত টাকা দিয়ে কারণ হইতে পারে, না হইতে পারে। 1P 2P 3P ক্যাটাগরির এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। গ্যাস অনুসন্ধানে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা। তাই দেশীয় কোম্পানি বাপেক্সের মাধ্যমে 3D জরিপ চালিয়ে সাগরে কি পরিমাণ গ্যাস আছে তার যথাযথ জরিপ চালালে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করা সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবি না মানলে বুধবার থেকে সারা দেশে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসির কর্মকর্তারা। নির্বাচন ভবন সহ দেশজুড়ে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি থেকে এমন ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ নিয়ে আরও জানাতে আগারগাঁও থেকে মিয়া আমিরুল, রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। তবে শুরুতেই চলে যাব আগারগাঁওয়ে আমিরুলের কাছে। আমিরুল, আপনার থেকে জানতে চাই যে এনআইডি সেবা ইসিতে রাখতে হবে, এই যে দাবিটা তারা জানাচ্ছেন কর্মকর্তারা, তো এর পেছনে তারা যুক্তি কি দিচ্ছেন? আর ঘোষিত যে আগামী কর্মসূচি সে সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? বলছিলেন যে এনআইডি সেবা ইসিতে রাখার জন্য আজকের যে কর্মসূচিটি পালন হচ্ছে সেটি বলা চলে এখানটায় আমরা বিভিন্ন ধরনের স্লোগান দেখতে পাচ্ছি। সেটির যদি মূল কথা বলি যে এনআইডি সেবা নিয়ে তারা যেটি বলছেন যে এনআইডির সেবা নিয়ে যারাই কোনো ধরনের ষড়যন্ত্র করবে সেই কালো হাত ভেঙে দেওয়ার কথা কিন্তু এখানটায় নির্বাচনী কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বলা হচ্ছে। তারা যেটি বলছেন যে নির্বাচন যেহেতু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে ভোটার তালিকা হালনাগাদ সহ বিভিন্ন বিষয় করা হয় যেগুলো মূলত এনআইডির সাথে সম্পর্কিত। আর এই এনআইডি সেবা যদি ইসির বাইরে অন্যত্র নিয়ে যাওয়া হয়, অন্যত্র বলতে অনেক আপনি জেনে থাকবেন কিছুদিন আগে একটি সিভিল রেজিস্ট্রেশন কমিশনের আওতাধীন এনআইডি নিয়ে যাওয়ার যে একটি কথা উঠে, তারপরে কিন্তু ইসি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবাদ জানায়, তারা ক্ষুব্ধ হয়। আমরা যেমনটি দেখেছিলাম এই গত সপ্তাহে তারা ইসির কক্ষের সামনে তারা কিন্তু অবস্থান নেয়। পরবর্তীতে সিএসসি এএমএম নাসির উদ্দিন তিনি কিন্তু সরকারের কাছে একটি চিঠি পাঠায় যে এনআইডিকে যেন নির্বাচনের আওতাধীন রাখা হয় সেটি কিন্তু জানিয়েছেন। আরেকটি বিষয় আপনি যেমনটি বলছিলেন যে আজকের যেই কর্মসূচিটি চলছে সেই কর্মসূচির এই পর্যন্ত যে আপডেটটি আমাদের কাছে এসেছে যে আগামী মঙ্গলবারের মধ্যে যদি এই ধরনের এটি না মানা হয় সেক্ষেত্রে আগামী বুধবার থেকে অপারেশন হল্ট কর্মসূচি তারা পালন করবে। আপনি হয়তো যেমনটি লক্ষ্য করছেন এখানটা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে কর্মকর্তা কর্মচারীরা। তারা তাদের আজকের যে কার্যক্রম অর্থাৎ নির্বাচন ভবনের যেই সহ অন্যান্য নির্বাচন সচিবালয় থেকে শুরু করে আনুষঙ্গিক যে ইটিআই ভবন থেকে শুরু করে আনুষঙ্গিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানটায় কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম হয়, তারা কিন্তু সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে তারা কিন্তু আজকে মাঠে নেমেছেন এবং এটি সকাল 11টায় শুরু হয়েছে, যেটি দুপুর 1টা পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে আরও জানতে আমরা রাজশাহীতে যুক্ত হব। রাজশাহীতে আছেন রাকিবুল, আপনি জানাবেন যে আসলে সেখানটায় কি ধরনের কার্যক্রম চলছে? ধন্যবাদ আমিরুল। রাজশাহীতে সকাল 11টা থেকেই নির্বাচন কমিশন অ্যাসোসিয়েশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন পালিত হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার জন্য, এবং সেখান থেকে তারা যেটি বলছেন যে ভিন্ন একটি কমিশনে যদি এই পরিষেবাটি নিয়ে যাওয়া হয় সেখানে নতুন করে ভৌত অবকাঠামো তৈরি করা, লোকবল নিয়োগ করা এবং তাদের দক্ষতা তৈরি হওয়ার ক্ষেত্রে যে ধরনের ব্যাঘাত ঘটবে তাতে করে আসলে নির্বাচন কমিশন একই খরচে কিন্তু তারা বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন এবং তাদের এই সেবা কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করতে পারছেন। সুতরাং আলাদা করে নতুন একটি কমিশন গঠন এবং সেই কমিশনের অধীনে এই জাতীয় পরিচয়পত্র পরিষেবা কার্যক্রমটি তাদের হাতে স্থানান্তর করা, সেটি কূট পরিকল্পনা হিসেবে আসলে দেখছেন তারা। এবং বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন সকাল থেকে তারা তাদের এই কার্যক্রমগুলো বলে কিন্তু এখানে মানববন্ধন করছেন এবং অবস্থান কর্মসূচি করছেন। অন্যদিকে কিন্তু নির্বাচন অফিসে তাদের যে পরিষেবাগুলো সেগুলো কিন্তু তারা দিয়ে থাকছেন। এর পাশাপাশি তারা 9টি দফায় কিন্তু তাদের যে যৌক্তিকতা সেগুলো আসলে তুলে ধরেছেন। এই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে
ভিন্ন কোনো কমিশনে যদি আসলে এই পরিষেবাটি যায় সেখানে সেই তথ্যের কিন্তু ম্যানিপুলেশন হতে পারে, সেটার ডুপ্লিকেশন হতে পারে। সুতরাং এইটি যেহেতু জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত, সেক্ষেত্রে আসলে সেই নির্বাচন আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার খানিকটা সুযোগ আছে। সুতরাং সব কিছু মিলিয়ে এখানে তাদের যে দাবিগুলো তারা এখানে আসলে তুলে ধরছেন এবং তারা বলছেন যে এইটি আসলে করা যদি হয় তাহলে আসলে সাধারণ মানুষ যে আস্থা রেখেছিল নির্বাচন কমিশনের প্রতি তাদের ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে এবং এই কার্যক্রমগুলো পরিচালনার ক্ষেত্রে সেক্ষেত্রে তারা আসলে আস্থাহীনতায় যাবেন এবং অন্যান্য কমিশনে যদি যায় সেটি তাহলে আসলে সাধারণ মানুষ সেটিতে তাদের যেমন ব্যয় বাড়বে, একই সাথে কিন্তু সেটি পরিচালনার জন্য রাষ্ট্রীয়ভাবেও তাদের আসলে এই ব্যয়টি বাড়তে পারে। সুতরাং তারা এই সমস্ত দাবিগুলো নিয়ে কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে বিগত সময়েও এটি আসলে চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে সেটি বুঝিয়ে কিন্তু তারা এখানে সেই কার্যক্রমটা নিজেদের কাছে রেখেছেন। আবারও কিন্তু আসলে সেই জিনিসটি করার চেষ্টা করছেন এখন অনেকে। তবে সেই মহলটি থেকে বাদ রেখে কিন্তু এই কার্যক্রমটি নির্বাচন কমিশনের অধীনে রাখারই দাবি করছেন তারা। তো রাজশাহীতে এই ছিল কার্যক্রম, যেহেতু দেশব্যাপী সারা দেশে এই কার্যক্রম চলছে, ময়মনসিংহেও এই নির্বাচন কমিশন একই দাবিতে দাঁড়িয়েছেন রাস্তায়। সেখানকার খবর জানবো, সেখানে আছেন সহকর্মী হারুন রশিদ। ধন্যবাদ রাকিব। আসলে সারা দেশেই কিন্তু আজকে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা একটি কর্মসূচি পালন করছেন এবং তারই অংশ হিসাবে কিন্তু ময়মনসিংহেও আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সকাল 11টা থেকে আঞ্চলিক যে নির্বাচন কার্যালয় রয়েছে সেই অফিসের সামনে কিন্তু তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং আমরা দেখছি যে এই এখানকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সহ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়, সব কার্যালয়ের কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু এই মানববন্ধন করছেন এবং তারা একটি দাবি এখানে করছেন যে দাবিটি বা যে কথাগুলো এখন হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে এনআইডি স্থানান্তর করা হবে, এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে তারা বলছেন এবং তারা যেটি বলছেন যে তাদের শ্রমে ঘামে যে এনআইডি তৈরি হয়েছে এটিকে তারা ভোটার তালিকার বাই প্রোডাক্ট হিসেবে বলছেন এবং এটি তাদের শ্রমে ঘামেই তৈরি হয়েছে এবং তারা এটি সংরক্ষণ করছেন এবং তারা রাষ্ট্রীয় যে কোনো কাজে ব্যবহার করার উপযোগী হিসেবে তারা যেভাবে এগুলোর ব্যবস্থাপনা দরকার সেই কাজগুলো কিন্তু তারা করছেন। তারপরেও কি কারণে এই এনআইডি নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার জন্য একটি পায়তারা চলছে, এটিকে তারা রুখে দিতে চান এবং এর অংশ হিসেবেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ সহ সারা দেশেই কিন্তু কর্মবিরতি পালন হচ্ছে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এটি চলবে এবং প্রত্যেকটি অফিসের সামনেই কিন্তু যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা মানববন্ধন করছেন এবং তারা একটি জোরালো দাবি তারা বলছেন যে এই যে এনআইডি তাদের শ্রমে ঘামে তৈরি, এটি ভোটার তালিকার বাই প্রোডাক্ট এবং এটি একেবারেই তাদের কাছে সুরক্ষিত রয়েছে এবং এই এনআইডি যদি নির্বাচন কমিশন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় তাহলে এটি ঝুঁকিতে পড়ার একটি আশঙ্কা রয়েছে এবং তারা যেটি বলছেন যে পতিত সরকার এই এনআইডি অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি তাদের পায়তারা ছিল এবং সেটি এই পতিত সরকার পতনের পরে কিন্তু তারা আশা করেছিলেন যে এই এনআইডি নিয়ে আর কোনো কথা হবে না, কিন্তু একইভাবে আবার সেই পতিত সরকারের দোসরদের মতোই কিন্তু আবার এই এনআইডি সরিয়ে নেওয়ার চক্রান্ত চলছে এবং এই চক্রান্ত বাস্তবায়ন হলে এনআইডি ক্ষতিগ্রস্ত হবে এবং নির্বাচন কমিশন যেটি বলছেন যে বর্তমানে হালনাগাদ যে ভোটার তালিকা চলছে এবং সামনে একটি নির্বাচন রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় ডিএমপি। গণবিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিবালয় ও যমুনা সহ ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোডের সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইন ৭৬ এর ২৯ ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই গণবিজ্ঞপ্তি বহাল থাকবে। জানলে অবাক হবেন, এক দশকে অন্তত ১ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়েছেন, আর যার লক্ষণ প্রকাশ না পাওয়ার কারণে ৮০% কিডনি বিকল হওয়ার পরই এই রোগের ব্যাপারে বুঝতে পারেন রোগীরা। শুরুতেই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নির্ণয়,
আর চিকিৎসা নিশ্চিত না করা গেলে অর্ধেকের বেশি রোগীর কিডনি বিকল রোধ করা সম্ভব। তবে ঘরে বসে ডায়ালাইসিস জনপ্রিয় করা গেলে বিকল কিডনি দিয়েও মানুষের কর্মজীবন চালিয়ে নিতে পারবেন বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ব কিডনি দিবসে মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন দেখবেন বিস্তারিত। মায়ের দেয়া কিডনিতে ৩ বছর সুস্থ থাকার পর আবারও কিডনি বিকল হয়েছে আশরাফের। বাইং হাউসের কোয়ালিটি অডিটর হিসেবে ২.৫ লাখ টাকা বেতন পেলেও হারিয়েছেন চাকরি। গত ১২ বছরে ৬০ লাখ টাকা শেষ হয়েছে। কিডনি দাতার সংকটে খণ্ডকালীন চাকরি করে ২ সন্তান ও স্ত্রী নিয়ে তীব্র কষ্টে জীবন পার হচ্ছে তার। ডায়ালাইসিস করির বিধায় আমাকে কোম্পানিগুলো অ্যালাউ করতেছে না। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগলেও বুঝতে পারেননি আশরাফ। একইভাবে ১৫ বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শেষ পর্যন্ত কিডনি বিকল করেছে নাজমা বেগমের। গবেষণা বলছে লক্ষণ প্রকাশ না পাওয়ায় ৮০ থেকে ৮৫ ভাগ কিডনি বিকল হওয়ার পর টের পান ভুক্তভোগী। যে সমস্ত ব্যক্তিদের আসলে ডায়াবেটিস আছে অথবা নিজের ডায়াবেটিস নাই কিন্তু বংশে ডায়াবেটিস বা প্রেশার আছে, তাদের নিয়মিতভাবে চেক আপ করা উচিত। একজন ডায়ালাইসিসের রোগীর প্রতি মাসে গড়ে ৪৬,০০০ টাকা খরচ হওয়ায় ভুক্তভোগীদের একটি বড় অংশ অল্প সময় পরই বিনা চিকিৎসায় মারা যান। সরকারি যে সকল সেন্টারে ৫ থেকে ৭০০ টাকায় ডায়ালাইসিস করা যায়, সেখানে প্রতি বছর হাতে গোনা রোগী জায়গা করে নিতে পারেন। এক্ষেত্রে যদি কোনো রোগী মারা যায় অথবা কোনো রোগী যদি ঢাকার বাইরে চলে যায়, কোনো রোগী যদি ডিসকন্টিনিউ করে, সেই ক্ষেত্রে হয়তো আমরা ২-৪ জন রোগী নতুন করে ঢুকাতে পারি। ডায়ালাইসিস ছাড়াও কিডনি রোগীকে প্রতিদিন ৮ থেকে ১০টি ওষুধ খেতে হয়। ওষুধ কোম্পানির দাবি, সরকার এই ওষুধগুলোতে শুল্ক কর মওকুফ করলে কমবে দাম। তবে চিকিৎসকরা বলছেন সরকার ও ওষুধ কোম্পানি দুপক্ষকেই ছাড় দিতে হবে দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে। যদি ডায়ালাইসিস একজন লোক নেয়, সেই লোকই তো বাকি 7টা ওষুধ খাচ্ছে, তাহলে সেই ওষুধগুলো নিতে কেন আমরা বিতরণ পর্যায়ে এবং উৎপাদন পর্যায়ে আমরা ভ্যাটকে প্রত্যাহার করব না। পার্টিকুলার ট্রান্সপ্লান্ট রোগী এবং কিডনি ডায়ালাইসিস রোগীদের যেসব ওষুধপত্র লাগে এদের ট্যাক্স একদম মওকুফ করা যেতে পারে। যে আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ট্যাক্রোনিমাস, মাইক্রোফেনোলেট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট ওষুধ। এই দুটা ডায়ালাইসিস রিলেটেড যেসব ওষুধ সবচেয়ে মিনিমাম খরচ যাতে আমার সম্ভব। তবে উন্নত বিশ্বের মতো বাংলাদেশে পেরিটোনিয়াল তথা ঘরে বসে ডায়ালাইসিস জনপ্রিয় করা গেলে কমবে রোগীর আনুষঙ্গিক খরচ, সচল থাকবে রোগীর কর্মক্ষমতাও। এক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলোকে দেশেই ফ্লুইড তৈরির আহ্বান এই বিশেষজ্ঞের। ইন্সপেক্টরের সাথে কথা বললাম, একটা মিটিং করলাম। তো ইন্সপেক্টর মুক্তাদির আমাকে বললেন যে ভাই, আমি এবার আপনাদেরকে বানিয়ে দেব। ইন্সপেক্টর যদি $1 বা $2 পিডি ফ্লুইড করতে পারে, তাহলে এক্সপেন্স এত কমবে যে মানুষের আর আগের মতো কষ্ট হবে না। মাত্র 1 দশকের ব্যবধানে 1 কোটি বেড়ে কিডনি রোগীর মোট সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। কিন্তু হতাশার খবর হলো 92% অর্থের অভাবে শেষ পর্যন্ত কিডনি ডায়ালাইসিস সেবা চালিয়ে নিয়ে যেতে পারেন না এবং অনেকেই মৃত্যুর শিকার হন। তাই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকা রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে এবং যাদের বয়স 30 হয়েছে অন্তত একবার কিডনি পরীক্ষা করার জোর আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। 4 দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। তবে শুরুতে চলে যাচ্ছে চট্টগ্রামে। মাহফুজ, আপনার থেকে জানতে চাই যে অন্যান্য জায়গায় কর্মবিরতি প্রত্যাহার করলেও চট্টগ্রামের ইন্টার্ন চিকিৎসকরা কেন প্রত্যাহার করছেন না তাদের দাবি এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তির চিত্র কেমন দেখতে পাচ্ছেন? অনেক চট্টগ্রামের ইন্টার্ন চিকিৎসকরা কেন তাদের কর্মসূচি প্রত্যাহার করছে না, সেই জায়গাতে যদি বলি, আমরা এখানে যারা ইন্টার্ন চিকিৎসক আছেন এবং আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, গতকালকে চিকিৎসকদের যে কর্মসূচি ছিল সেখানে পুলিশের লাঠিচার্জ হয়েছিল। সেই লাঠিচার্জের প্রতিবাদ তারা একসাথে করছেন। একই সাথে তাদের যে 5 দফা তার পুরোপুরি বাস্তবায়ন চাচ্ছেন এবং তারা বলছেন যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন তার পদত্যাগ করতে হবে, কারণ তিনি আসলে এই বিভাগকে, এই মন্ত্রণালয়কে যথাযথভাবে চালাতে পারছেন না। চিকিৎসকদের যে ন্যায্য দাবি সেটি তিনি পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। এই দাবিগুলোর প্রেক্ষিতে মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা
24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন। সকাল 8টা থেকে এই কর্মবিরতি শুরু হয় এবং 11টার পরে আমরা দেখেছি ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ মিছিল করেছেন এবং সমাবেশ করেছেন। সেই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে তারা জানিয়েছেন যে গতকালকের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, চিকিৎসকদের উপর হামলা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে, পাশাপাশি 5 দফার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। আর তাদের এই যে কর্মসূচি, কর্মবিরতি, এটার কারণে কিন্তু বৃহত্তর চট্টগ্রামের যারা রোগী আছেন, এই হাসপাতালে চিকিৎসা নেন, তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আমরা সকাল থেকে সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। চট্টগ্রামের আশপাশের যে উপজেলাগুলো আছে, মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী সহ আশপাশের উপজেলা থেকে রোগীরা আসছেন, কিন্তু চিকিৎসকদের না পেয়ে তারা বেশ ভোগান্তির মধ্যে পড়ছেন। এই দৃশ্যগুলো আমরা দেখছি এবং রোগীরা বলছেন যে এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ পেতে তাদের যে দাবি সেগুলো মেনে নেওয়া কিংবা এই বিষয় নিয়ে দ্রুত একটি সমাধানের পথে যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন রোগী এবং স্বজনরা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ তথ্য। দর্শক, আমরা এবার চলে যেতে চাই সিলেটে। সেখানে রয়েছেন সহকর্মী শুভ, তিনি জানাবেন সেখানকার ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সবশেষ তথ্য। আমরা রয়েছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই মুহূর্তে আমরা যেমনটি দেখছিলাম যে গত 8 মার্চ থেকে কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মবিরতি পালন করছেন সেই 5 দফা দাবিতে। পূর্বঘোষিত 5 দফার মধ্যে প্রথম যে দফাটি ছিল, অর্থাৎ মূল যে দাবি ছিল ডাক্তার বা লিখতে গেলে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না, সেই দাবিটি কালকে তাদের পূরণ হয়েছে হাইকোর্টের রায়ের মাধ্যমে। তবে বাকি 4টি দাবি কিন্তু এখনও পূরণ না হওয়ায় তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এবং এরই সাথে গতকাল রাজধানীতে যে ঘটনাটি ঘটেছে, পুলিশের সাথে একটি হামলার অভিযোগ কিন্তু তারা করছেন। সেই হামলার কারণে প্রতিবাদেই কিন্তু তারা কর্মবিরতি এখনও পালন করছেন সিলেটে। এবং আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এখানে কিন্তু প্রায় 2500 থেকে 3000 রোগী কিন্তু প্রতিনিয়ত এখানে ভর্তি হন এবং আউটডোরেও অনেক রোগী এখানে সেবা নিতে আসেন। এবং সিলেট বিভাগের একমাত্র ভরসাস্থল হিসেবে কিন্তু সরকারি হাসপাতাল হিসেবে এটিকে গণ্য করা হয়ে থাকে, কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় এখানে কিন্তু ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বিশেষ করে আমি যদি একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু 2 শতাধিক ইন্টার্ন চিকিৎসকরা প্রতিনিয়ত সেবা দেন এবং 2 শতাধিক ইন্টার্ন চিকিৎসক যখনই কর্মবিরতি চলে গেছেন তখন কিন্তু চাপ পড়েছে মিড লেভেলের উপরে। এবং এখানে মোটামুটি মিড লেভেল চিকিৎসকরা যখনই সেবা দিচ্ছেন তারা কিন্তু হিমশিম খেতে হচ্ছে এবং ইমার্জেন্সি সেবা সহ যতগুলো সার্ভিস রয়েছে সবগুলোতেই কিন্তু সেবা ব্যাহত হচ্ছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, আউটডোর সেবা কিন্তু গত 2 দিন বন্ধ ছিল, তবে গত 2 দিন বন্ধ থাকার পর আজকে থেকে কিন্তু আউটডোর সার্ভিসটি চালু হয়েছে। এতে কিছুটা স্বস্তি পেয়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা, বিশেষ করে মফস্বলের রোগীরা কিন্তু এখানে স্বল্প মূল্যে স্বল্প টিকিটে কিন্তু তারা এখানে ডাক্তার দেখাতে পারেন, বিনামূল্যে ওষুধও পান। তো সেই সার্ভিসটি চালু হয়েছে এবং অতি সত্বর কিন্তু কর্মবিরতি প্রত্যাহার হবে এমনটি কিন্তু আমরা একটা আভাস পাচ্ছি। তো এই ছিল আসলে আমার কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সর্বশেষ। 4 দফা দাবিতে এখনও চলছে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন। আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন চট্টগ্রাম ও সিলেট থেকে সহকর্মীরা। সবশেষ দর্শক, জমে উঠেছে ঈদের কেনাকাটা। নগরীর শপিং মল, বিপণী বিতান থেকে সকাল থেকে ভিড় করছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার খবর জানাতে বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, আপনার থেকে জানতে চাই কোন ধরনের পোশাকের চাহিদা এবার বেশি, আর দোকানিরা কিংবা কি বলছেন, পাঞ্জাবির দাম কেমন দেখতে পাচ্ছেন বাজারে? অনেক ঈদ উল ফিতর কিন্তু আসন্ন। ঈদ উল ফিতর ধর্মীয় মুসলিম উম্মার সবচেয়ে বড় যে উদযাপন, সেই উদযাপনে কিন্তু নিজেকে সাজাতে এবং রাঙাতে নতুন পোশাক পরিবারের সদস্যদের জন্য সবাই কেনাকাটা করে থাকেন। ঠিক নিজেকে রাঙাতে কিন্তু এক মার্কেট থেকে অন্য শপিং মলে কিন্তু এরই মধ্যে ক্রেতারা ঘোরাঘুরি করছেন। আপনি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে যে শপিং মল কেন্দ্রিক ক্রেতার উপস্থিতি বাড়ছে এবং পুরো দস্তুর কেনাবেচা জমে উঠেছে সেভাবে তো একটু বলাই যায়। আপনি যেমনটি প্রশ্ন
করেছিলেন। নারীদের পোশাকের পাশাপাশি পুরুষের পাঞ্জাবি চাহিদা রয়েছে, নারীদের পোশাকে আমরা এবার ভিন্নতা এবং ব্যতিক্রমী ডিজাইন দেখতে পেয়েছি। সেই ক্ষেত্রে ভারত, আফগানিস্তান, পাকিস্তানের যে আনস্টিচ যে 3 পিসগুলো রয়েছে, 4 পিস চিকেন যেগুলোকে বলা হয়, সেই 4 পিস চিকেনের যে 3 পিসগুলো রয়েছে সেগুলো চাহিদা কিন্তু বরাবরই থাকে, এবছরও রয়েছে। দরদাম নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতার একটি মিশ্র প্রতিক্রিয়া থাকে, তবে ক্রেতারা এই মনোরম পরিবেশে কিন্তু কেনাকাটা করতে পেরে বেশ স্বাচ্ছন্দ্য উপভোগ করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একটু বাড়তি তথ্য দিয়ে রাখি, সেটা হলো যে চলতি বছরের এ মাসেই 2 তারিখে রমজান শুরু হয়, আজ 12 রমজান, এবং এই মাসেই কিন্তু ঈদ উল ফিতর উদযাপন করা হবে, যেটি ইতিহাসে একটি বিরল এবং অন্যতম একটি ঘটনা। পাঞ্জাবির পাশাপাশি কিন্তু লিলেন কুর্তি, কামিজ, হালকা প্যাশেল শেডের 3 পিস, গাউন, এর পাশাপাশি কিন্তু রাজত্ব করছে গাঢ় বোল্ড শেডের পোশাক, আরামদায়ক আনারকলি, কাপ্তান পাওয়া যাচ্ছে। পাশাপাশি ছেলেদের জিন্স, গ্যাবার্ডিং, ছেলেদের প্রিন্টের শার্ট কিন্তু এরই মধ্যে শপিং মলগুলোতে পাওয়া যাচ্ছে। তো আজ যেহেতু 12 রমজান, অনেক এভাবে একটু ধারণা করা যায় যে সময় বাড়ার সাথে সাথে হয়তো এই শপিং মল কেন্দ্রিক যে ক্রেতার যে উপস্থিতি সেটা সেটা হয়তো ধীরে ধীরে আরো বাড়বে। তো অনেক এই ছিল আমার কাছে বসুন্ধরা শপিং মল থেকে সবশেষ শপিং কেন্দ্রিক তথ্য। অনেক প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে উদ্ভূত পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিফ করছেন ধর্ষণ বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী একটা মিছিল আটকানোর জন্য জিএমপি প্রথমে কোনো নারী পুলিশ রাখেনি। পুরুষ পুলিশেরা নারী শিক্ষার্থীদের উপর নৃশংস কায়দায় হামলা করেছে। আন্দোলনকারীরা আত্মরক্ষার্থে পুলিশকে মোকাবেলা করেছে এবং কয়েকজন পুলিশ সদস্য এতে আহত হয়েছে বলে আমরা জেনেছি, যা অপ্রত্যাশিত। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো। ধর্ষক, নিপীড়ক, খুনিদের ঠেকাতে ব্যর্থ পুলিশ বাহিনী গণমানুষের ক্ষোভের বিচ্ছুরণ ঠেকাতে নিয়মতান্ত্রিক আন্দোলনে বল প্রয়োগ করছে। এই হামলার দায় পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এই হামলা চলমান আন্দোলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি যথার্থতা প্রমাণ করে। এই নৃশংস পুলিশি হামলার পর আমরা দেখলাম এই ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতে একদল মানুষ সংঘবদ্ধভাবে উস্কানিমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিভিন্ন ছবি এবং খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এই মিথ্যা খণ্ডিত অপপ্রচারে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। বিভ্রান্ত না হয়ে সকলকেই ধর্ষণ ও সকল প্রকার রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করার আহ্বান আমরা জানাই। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ দ্ব্যর্থহীন ভাষায় বলতে চায়, আমরা 2020 সালে সুবর্ণচরের থানির শীষে ভোট দেয় 4 সন্তানের মাকে আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণের কথা ভুলে যায়নি। আমরা ভুলে যাইনি সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের কথা। তনু ও মুনিয়া হত্যার বিচার না পাওয়ার কথা আমরা ভুলে যাইনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী, ধর্ষক, নিপীড়কদের হাতে আক্রান্ত হওয়া বাংলার হাজারো মজলুমের আত্মচিৎকার। বর্তমানে চলমান হামলা মামলার ঘটনাগুলো আওয়ামী লীগের দীর্ঘদিনের খুন, ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতিরই ধারাবাহিকতা। অবৈধভাবে লিবিয়া গিয়ে ডিটেনশন সেন্টারে আটক ও পাচারের শিকার 176 বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় ঢাকায় ফেরেন তারা। মানব পাচার রোধে দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রবাসীদের স্বজনরা বলছেন, এখনও আটক থাকাদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা প্রয়োজন। বিস্তারিত জানাবেন মাঝারিমন। ভোরের আলো ফোটার আগেই বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান লিবিয়ায় আটকে থাকা প্রবাসীদের স্বজনেরা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ভোরে লিবিয়া থেকে দেশে ফেরেন 176 প্রবাসী। ইমিগ্রেশন ও তদন্ত শেষে সকাল 8টায় বিমানবন্দর থেকে বের হন তারা। দেশে ফেরত সকলের চোখে মুখে ছিল মানবেতর জীবনযাপনের দুর্দশার চিত্র। এর মধ্যে 106 জন ছিলেন ত্রিপলি তাজুরা ডিটেনশন সেন্টারে। দেশে ফেরত প্রবাসীরা তুলে ধরেন তাদের ওপর ভয়াবহ নির্যাতন ও আর্থিক ক্ষতির কথা। 3 মাস জেলে ছিলাম, গেরাপুলিশ জেলে ছিলাম হলো আপনার 41 দিন।
তরিক মাতার ছিলাম হলো আপনার 32 দিনের মতো, আর লাস্ট তাজুরা জেলে ছিলাম বাকি কয়েকদিন। এখনো জেলের মধ্যে প্রায় 1000-এর উপরে লোক ভাই অনাহারে পস্তাছে, তাদের জন্য একটা ব্যবস্থা করে সেরা আমাদের মতো দেশে আনার ব্যবস্থা করে সরকার। ডিটেনশন সেন্টারে থাকা বেশিরভাগই দালালের মাধ্যমে ইতালি পাড়ি জমানোর জন্য দেশ ছেড়েছিলেন। মানব পাচারকারী দালালদের এই সিন্ডিকেটের বিচার চান ভুক্তভোগীর স্বজনেরা। দালালের খপ্পরের কারণে গেছে, অনেক টাকা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের সহযোগিতা এখন দেশে ফিরে আসছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমার 25 লাখ টাকা গেছে, এই কারো 40 লাখ গেছে, কারো 30 লাখ গেছে। এই টাকা সরকার যদি আমাদেরকে কিছু হেল্প সহযোগিতা করে তাহলে আমাদের অনেকটাই উপকারে আসবে। চলতি মাসেই আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা করছে লিবিয়ার বাংলাদেশি দূতাবাস। মাঝার ইমন, এখন, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে বেতন এবং 2য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। এই সুবিধা পাবেন 30,000 প্রধান শিক্ষক। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করাসহ গ্যাজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয়ই এই সুবিধার যোগ্য হবেন। সেই সঙ্গে 2014 সালের 9 মার্চ থেকে গ্যাজেটেড পদমর্যাদা কার্যকর করতেও নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত হওয়ার পথে বাধা সৃষ্টি হয়। এরপর বারবার চেষ্টা করেও আওয়ামী শাসন আমলে মামলাটির শুনানি করতে ব্যর্থ হন আইনজীবীরা। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গুরুত্ব দিয়ে মামলাটি নিষ্পত্তি করে আপিল বিভাগ। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিটকারী প্রধান শিক্ষকরা। নাটোরে ঈদ উৎসবকে কেন্দ্র করে জমতে শুরু করেছে প্রসাধনীর বাজার। বিদেশি প্রসাধনীর বদলে দেশীয় ব্র্যান্ডের পণ্য ব্যবহারে আস্থা রাখছেন নারীরা। রঙিন মেহেদি পোশাকে আভিজাত্য ও সৌন্দর্যের বহিঃপ্রকাশে দেশের প্রসাধনীর প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। মাহবুব হোসেনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে নাটোরের প্রসাধনীর বাজারে। উৎসব ঘিরে বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স ও দোকানগুলোতে বাহারি প্রসাধনীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে এবার বিদেশি পণ্যের চেয়ে দেশীয় প্রসাধনীর মানে সন্তুষ্ট ক্রেতারা। অনেক সময় বিদেশি যখন প্রোডাক্ট আমরা না পাই তখন তো দেশি ব্যবহার করতেই হবে। বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে পন্স ফেস ওয়াশটা, আর এখন চলতেছে আপনার রাঙাপড়ি নাইট ক্রিম, এটা অনেক ভালো। এটা যে মুখের ক্ষতি করে তা না, আমি এর আগেও ব্যবহার করছি, আসলে ফল পাইছি। বাজারে আসছি ফেস ওয়াশ কিনতে, আর হলো অলিভ অয়েল, এগুলো কিনতে আসছি। বিদেশিগুলো নাই, তাই দেশি পণ্যই কিনেছি। নাটোরের সবচেয়ে বড় প্রসাধনীর মার্কেট উত্তরা সুপার প্লাজা। মার্কেটের অর্ধশত দোকানে দিনে রাতে চলে প্রসাধনীর পাইকারি ও খুচরা বিক্রি। দেশীয় পণ্যের মধ্যে নারীদের জন্য এখানে পাওয়া যায় মেহেদি, মাসাজ ক্রিম, স্ক্রাব, ফেস ওয়াশ, পাউডার সহ বিভিন্ন প্রসাধনী। মেহেদি আপনার বিদেশি মেহেদি নেহা চলতো, কাবেরি চলতো, সেগুলো আসতেছে না। এখন আপনার স্মার্ট চলবে, মমতাজ চলবে, এগুলো মেহেদি বেশি চলবে। কাস্টমার বেশি দেশি প্রোডাক্টগুলো যাচ্ছে, যেমন মমতাজের ফেশিয়ালগুলো বেশি চলতেছে এখন পার্লারে। আপনার মমতাজের মেহেদি টেহেদি, স্মার্ট মেহেদি, এগুলো সবগুলো অ্যাভেলেবেল বেশি চলতেছে। উৎসব ঘিরে শুধু শহরেই প্রসাধনী সামগ্রীর বিক্রি হচ্ছে শত কোটি টাকার। অন্যদিকে ডলারের মূল্য ও ভ্যাট ট্যাক্স বৃদ্ধি হওয়ায় বিদেশি পণ্যের আমদানিতে নিরুৎসাহিত ব্যবসায়ীরা। তবে দেশীয় প্রসাধনী ব্যবহারে উৎসাহিত করছেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য মন্ত্রণালয় যদি এই দেশীয় পণ্যগুলোর প্রতি একটু সুনজর দেয়, তাহলে একটি দেশে বৈদেশিক পণ্য আমদানি না করে বরঞ্চ এই দেশীয় পণ্য বিদেশে রপ্তানি করে আয় করা সম্ভব। এবং আমাদের দেশে এবার ঈদে দেশীয় পণ্যের একটি বাজার অনেক বড় আকারভাবে দখল করেছে। আমরা যে পণ্যগুলো অন্যান্য ঈদে যে পরিমাণ বিক্রি করতাম, ঈদের পূর্বেই দেখা যাচ্ছে তার চাইতে বেশি এখন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। তো আশা করি আমরা দেশীয় পণ্যের বাজারটা ভালো মতো করতে পারবো। দেশীয় প্রসাধনীতে আস্থা রাখায় চাঁদ রাত পর্যন্ত জমজমাট বিক্রির আশা ব্যবসায়ীদের। এখন নাটোর আদালতে এখন টেলিভিশন সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের ওপরে হামলা ও একজনকে আটকের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছেন স্থানীয় সাংবাদিকরা। সকাল 11:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এই সময় গণমাধ্যমের ওপরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। এছাড়া সিংড়া থানার ওসি ও ইওনোর প্রত্যাহারের দাবিও জানান তারা। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় 3 দলের।
সবশেষ শ্বাসরুদ্ধকর ট্রাইবেকারে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ৮ নম্বর দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮-এ উঠে রিয়াল মাদ্রিদ। আগেই কোয়ার্টার ফাইনালে উঠেছে আরও 4 দল। কোয়ার্টার ফাইনালের চূড়ান্ত লাইন আপ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। জমে উঠেছে ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগ। ৩১ মে জার্মানি মিউনিখে বসবে ২০২৫ আসরের ফাইনাল। বুধবার রাতেই চূড়ান্ত হয়ে গেল শেষ ৮-এর লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৮ এপ্রিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। ৯ এপ্রিল অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। অপর ম্যাচে গতবার রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের এক ধ্রুপদী লড়াইয়ের ম্যাচে প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। ২ লেগ মিলিয়ে ২-২ সমতার পর ট্রাইবেকারের নাটকীয়তায় ৪-২ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ডাবল টাচ হওয়ায় বাতিল হয় হুলিয়ান আলভারেজের গোল। শেষ পর্যন্ত কপাল পুড়ে ডিয়েগো সিমেওনের শিষ্যদের। জাভি লেভারকুসেনকে পাত্তাই দেয়নি বায়ার্ন মিউনিখ। ২ লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে টানা ষষ্ঠ মৌসুমে কোয়ার্টার ফাইনালে উঠেছে ৬ বারের শিরোপাজয়ীরা। নকআউট পর্বের প্রথম ধাপে বেনিফিকার বিপক্ষে ২ লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থাকায় শেষ একটা জায়গা করে নেয় ৫ বারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২ লেগ মিলিয়ে ফেইনুর্ডকে ৪-১ গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ১২০ মিনিটের লড়াইয়ে ১-১ সমতার পর টাই ব্রেকারে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জেতে পিএসজি। প্রথম পর্বে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া অলরেডদের বিদায় করে দেয় লুইস এনরিকের দল। লিলের বিপক্ষে ২ লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় পায় বরুসিয়া ডর্টমুন্ড। ক্লাব ব্রুগের বিপক্ষে ২ লেগ মিলিয়ে অ্যাস্টন ভিলার জয় ৬-১ গোলে। অন্য ম্যাচে পিএসবি আইনধোভেনকে প্রথম লেগে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া আর্সেনাল ফিরতি লেগে ড্র করে ২-২। আগামী ১৫ ও ১৬ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। ফারহান ইহসান, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে উখিয়া ক্যাম্প পরিদর্শন, দ্রুত প্রত্যাবর্তনের দাবি রোহিঙ্গাদের। পিলখানা হত্যার বিস্ফোরক মামলায় প্রায় ৩০০ আসামির জামিন নিয়ে আদেশ বিকেলে। কেরানীগঞ্জে অস্থায়ী কারাগারের সামনে অপেক্ষায় স্বজনরা। সময় বাড়িয়েও সাগরে জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোম্পানির সারা মিলেনি। বাপেক্সেই মজুত জানতে জরিপ চালানোর পরামর্শ। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ তিনগুণ খরচ যাবে। এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। লিবিয়া থেকে দেশে ফিরল পাচারের শিকার ১৭৬ প্রবাসী। বন্দিশালায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ। 90% মানুষের শরীরে মনে করেন পছন্দ হয়ে গেছে। এখনো জেলের মধ্যে প্রায় ১০০০-এর উপরে লোক ভাই অনাহারে পস্তাছে। এবং লক্ষণ না থাকায় ৮০% কিডনি বিকলের পর জানতে পারেন রোগী। ঘরে বসেই ডায়ালাইসিস হলে স্বাভাবিক জীবন সম্ভব, মত বিশেষজ্ঞদের। দর্শক, শেষ করছি এখন ঢাকা। সাথে থাকার জন্য ধন্যবাদ।